নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে আপনাদের স্বাগত। আজ আপনারা শুনবেন রমাপদ চৌধুরীর লেখা একটি গল্প। আজকের গল্প ঠক। গ্রীষ্মের ছুটিতে মামা বাড়ি যাচ্ছিলাম। ভিড় ঠেলে কোনো রকমে বাক্স বেডিং তুলে থার্ড ক্লাস কামরার একপাশে একটু জায়গা করে নিয়ে সবে গুছিয়ে বসেছি, দেখি কি মাঝখানে দুটো বেঞ্চি পার হয়ে ওদিক থেকে একজোড়া চোখ ভুরু কুঁচকে আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। চোখ ফিরিয়ে নিলাম সঙ্গে সঙ্গে, কারণ যিনি তাকিয়েছিলেন তিনি পুরুষ নন, মহিলা। বয়সে আমার চেয়ে বেশ কিছু বড়। আমার প্রায় মুখোমুখি বসেছিলেন তিনি। মাঝখানে শুধু দুটি বেঞ্চি মাথা দুলতে শুরু করেছিল ট্রেনটা ছেড়ে দেবার পর থেকে। তাদের মাথার দোলানিতে অবশ্য ভদ্রমহিলার মুখটা একবার ঢাকা পড়ছিল, একবার দেখা যাচ্ছিল। দেখা গেলে কি হবে, আমি চোখ তুলে তাকাতে পারিনি, কারণ যতবার আর চোখে তাকাই ততবারই দেখি তিনি ঠায় একদৃষ্টে তাকিয়ে আছেন আমার দিকে। দুই একবার সন্দেহ হলো তিনি যেন ঠোঁট টিপে মুচকি মুচকি হাসছেন আমার অস্বস্তি দেখে। ফর্সা গোলগাল মুখ, সিঁথিতে চওড়া সিঁদুর, হাতে কি একটা বইও ছিল। মাঝে মাঝে তিনি সেটা পড়বার চেষ্টা করছিলেন আর থেকে থেকে তাকাচ্ছিলেন আমার দিকে। সে যে কি অস্বস্তি বলে বোঝাতে পারবো না। আমি তাই ইচ্ছে করেই জানালায় মুখ গলিয়ে অন্যমনস্ক হবার চেষ্টা করলাম। ট্রেন তখন বেশ জোরে চলতে শুরু করেছে। অনেকক্ষণ জানালায় গলা বাড়িয়ে থাকার জন্যে ঘাট টনটন করছিল। মাথা তুলতেই তাঁর সঙ্গে চোখাচোখি হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে মুচকি হেসে তিনি বলে উঠলেন, কিরে, চিনতে পারছিস না? বেশ জোরেই বললেন, যাতে দুটো বেঞ্চি পার হয়ে কথাটা আমার কাছে এসে পৌঁছায়। চমকে উঠলাম প্রশ্ন শুনে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম তাকে, কিন্তু চিনতে পারলাম না। আমাকে বোধহয় সে মুহূর্তে খুব অসহায় দেখালো। আমার অবস্থা দেখে হাসলেন তিনি, বললেন, এ লাইনে কোথায় যাচ্ছিস, মামা বাড়ি? বললাম, হ্যাঁ। তারপর নানা প্রশ্ন। বাবা ভালো আছেন? মা কাশি থেকে ফিরেছেন? মিনার বিয়ের কিছু ঠিক হলো? নিমু চাকরি বাকরি পেল? আর একটার পর একটা প্রশ্নের উত্তর দিয়ে চলেছি আমি। হঠাৎ একবার থেমে পড়ে পড়লাম। উত্তর দেব না আপনার কথার। সশব্দে হেসে উঠলেন তিনি, বললেন, কেন? বললাম, এত সব জিজ্ঞেস করে গেলেন, অথচ আপনাকে চিনতেই পারলাম না। উত্তর এলো, তুই বল না আমি কে? বললাম, সত্যি চিনতে পারছি না। ভদ্রমহিলার মুখ থেকে হাসি সরে গেল। ক্রমে ক্রমে মুখখানা গম্ভীর হয়ে গেল তাঁর। একটুক্ষণ চুপ করে থেকে ধীরে ধীরে বললেন, আমি তোর সেজো মামিমা। উত্তর দিতে তিনি যেন বেশ একটু অস্বস্তি বোধ করলেন, কিন্তু উত্তর শুনেও আমি চট করে বুঝে উঠতে পারলাম না। মনে মনে আমি তখন বিশ্বব্রহ্মাণ্ড তোলপাড় করছি। সেজো মামিমা? এ কেন সেজো মামিমা হবে? এদিকে ট্রেন তখন এসে দাঁড়িয়েছে একটা ছোট্ট স্টেশনে। তাড়াহুড়ো করে সেই স্টেশনেই নেমে গেলেন তিনি। ট্রেন আবার ছেড়ে দেবার মুহূর্তে ফিরে তাকিয়ে মুচকি হেসে বিদায় জানালেন। আর স্টেশনের নামটা চোখে পড়তেই মনে পড়ে গেল, আরে এ তো করণডিহির মামিমা, আমাদের বুলু মামিমা। আশ্চর্য, বুলু মামিমাকে একেবারে চিনতেই পারিনি। অনুশোচনায় মন ভরে গেল, ব্যথায় টনটন করে উঠল বুকটা। আশ্চর্য, যার কথা আমরা কোনো দিন ভাবিনি, যার কোনো খবরই রাখিনি এতকাল, তিনি দেখেই চিনতে পারলেন। কথাবার্তায় মনে হলো সব খবরই রাখেন আমাদের।
সম্পর্কটা আমরাই মুছে ফেলেছি, তিনি কিন্তু মনে মনে পুষে রেখেছেন সব স্মৃতি। আমি তোর সেজো মামিমা। কথাটা বারবার গুনগুন করল মনের মধ্যে। চেহারাটা তার বদলে গেছে বলেই কি, না মন থেকে তাকে মুছে ফেলেছি বলেই চিনতে পারলাম না। সেজো মামিমা বলতেই চোখের সামনে অন্য একটি মুখ ভেসে উঠেছিল, যে মুখ গত 10-12 বছর ধরে দেখে আসছি। মামাদের সমস্ত সংসারটি যিনি বাসুকির মতো ধারণ করে আছেন মাথার উপর। খেতে ভালোবাসি বলে সারা গাঁ খুঁজে যিনি মাগুর মাছ জোগাড় করে আনেন, ইঁচড়ের তরকারি রাঁধেন চমৎকার। অর্থাৎ রানী মামিমাকেই আমরা সেজো মামিমা বলে জানি। আর ট্রেনে দেখা ইনি হলেন বুলু মামিমা। ব্যাপারটা হলো এই যে সেজো মামার দুটো বিয়ে, রানী মামিমা আর বুলু মামিমা। দাদামশাই ছিলেন ও তল্লাটের বড় জমিদার। কত বড় তা ভাঙা পুরনো কাছারি বাড়িটা দেখলেই বোঝা যায়। বিয়ের সময় ধুমধামও কম হয়নি। ব্যান্ড বাজানোর দল এসেছিল কলকাতা থেকে। কার্বাইডের আলোয় সাজানো হয়েছিল চতুর্দিক, আর নিমন্ত্রিতের সংখ্যা 2000-এরও বেশি। সেসব ছবি এখনো আমার চোখের সামনে ভাসে, স্পষ্ট মনে পড়ে সব। দাদামশাই দামি শাল গায়ে দিয়ে রূপোর পাতে মোড়া ছড়ি হাতে হুকুম দিচ্ছেন সকলকে। আদর আপ্যায়ন ঠিক হচ্ছে কিনা তদারক করছেন। আর সকলেই তটস্থ, ছোটখাটো কোনো গাফিলতির জন্য দাদামশাই না চটে যান। চটে গেলে কারো রক্ষে নেই, প্রলয় কাণ্ড বাঁধিয়ে বসবেন। সত্যি কথা বলতে কি, দাদামশাইকে মামারাও ভয় পেত। আমরা তো অনেক সময় কাছে যেতেই সাহস পেতাম না, কারণ এমনি সকলের সঙ্গে হেসে খেলে কথাবার্তা বলতেন বটে, কিন্তু তাঁর হুকুমকে ভয় পেত সকলে। একবার যা মুখ থেকে বের হবে তার নড়চড় হবে না। বিয়ে যখন ঠিকঠাক, বাবা নাকি বলেছিল, যার বিয়ে তাকে একবার মেয়ে দেখে আসতে বললে হতো না? দাদামশাই হেসে উড়িয়ে দিয়েছিলেন। বলেছিলেন, মেয়ের বাপ তার মেয়েকে বিয়ে দিচ্ছে আমার ছেলের সঙ্গে। পাত্র দেখে যদি বিয়ে দিত তো পাত্রের মতামতের কথা উঠত। আর এই কথাই শেষ পর্যন্ত বহাল রইল। নিজে মেয়ে দেখতে যেতে পেলেন না সেজো মামা। বিয়ের পর টোপর পরা সেজো মামার পিছনে পিছনে গাঁট ছড়া বাঁধা রানী মামিমা যখন এসে নামলেন গাড়ি থেকে, তখন সব আশঙ্কা মুহূর্তে মিলিয়ে গেল। এমন রূপ নতুন বউয়ের! সবাই তারিফ করল দাদামশাইকে, বলল পছন্দ বটে। খুঁজে খুঁজে সবচেয়ে সুন্দরী মেয়েটিকেই ছেলের বউ করে এনেছেন। তারিফ শুনে খুশির হাসি হাসলেন দাদামশাই। বললেন, দেখো বাপু, বুড়ো বয়সটার একটা দাম আছে। ছেলে ছোকরারা ভুল করতে পারে, কিন্তু বুড়োরা ভুল করে না। সবাই স্বীকার করল সে কথা। রানী মামিমা যে শুধু দেখতেই সুন্দর ছিলেন তাই নয়, গুণও ছিল অনেক। মাস কয়েক যেতে না যেতে সে পরিচয়ও পাওয়া গেল। সব সময়ে মুখে হাসি লেগে আছে। সংসারের যে কাজই হোক, সব প্রথমে এগিয়ে আসবেন রানী মামিমা। শ্বশুর শাশুড়ির সেবা, ছোটদের যত্ন আত্তি থেকে পূজা পার্বণের ব্যবস্থা, সব দিকেই চোখ তান। শত বিপদ আপদেও মুখে হাসি লেগেই আছে। কিন্তু সে আর কতদিন? বছর না ঘুরতেই অঘটন ঘটে গেল একদিন। দাদামশাই বসে বসে তেল মাখছিলেন। রানী মামিমা সামনের কুয়োয় জল তুলছিলেন দাদামশাইয়ের স্নানের জন্যে। বাড়িতে চাকর বাকর যথেষ্ট থাকলেও দাদামশাই নিজের হাতে তেল মাখতেন, আর রানী মামিমা নিজের হাতে জল তুলে দিতেন তাঁর স্নানের জন্যে। এদিকে তেল মাখতে মাখতে হঠাৎ দাদামশাইয়ের চোখ গেল রানী মামিমার পায়ের দিকে। তার পায়ের গোড়ালির উপর চোখ পড়তেই কপাল কুঁচকে উঠল দাদামশাইয়ের। গম্ভীর গলায় ডাকলেন, সেজো বৌমা, এদিকে এসো তো একবার। ঘোমটাটা একটু টেনে
রানীমামিমা হাসি মুখে কাছে এসে দাঁড়ালেন। দাদামশাই একটা আঙুল দেখালেন রানীমামিমার গোড়ালির দিকে। গম্ভীর গলায় প্রশ্ন করলেন, কি এটা? আমিও দেখিনি তার আগে। দেখে শিউরে উঠলাম। সেতির দাগটুকু দেখে ঘৃণায় আতঙ্কে সরে এলাম। রানীমামিমা চুপ করে রইলেন, কোনো উত্তর দিতে পারলেন না। কি বা উত্তর দেবেন এ প্রশ্নে? দাদামশাই আবার প্রশ্ন করলেন, কতদিন হয়েছে? রানীমামিমা এবারও কোনো উত্তর দিলেন না। দাদামশাই জিজ্ঞেস করলেন, বিয়ের আগে থেকেই আছে? রানীমামিমা মাথা নিচু করে পায়ের নিচে মাটি খুঁড়তে খুঁড়তে বললেন, হ্যাঁ। আর কোনো কথা হলো না। তোলা জল হুড় হুড় করে ঢেলে দিলেন দাদামশাই। নিজে জল তুলে স্নান সেরে বেরিয়ে গেলেন বৈঠকখানায়। সারা বাড়ি তখন থমথম করছে। সকলের মুখে চোখে আতঙ্ক। দাদামশাইয়ের ভাবগতিক দেখে সকলেই বুঝতে পারল ঝড়ের পূর্বাভাস এটা। একে একে কানাঘুষো ফিসফাস বন্ধ হলো। শুনলাম দাদামশাই নাকি রানীমামিমার বাবাকে চিঠি দিয়েছেন অপমান করে। চিঠি দিয়ে জানিয়েছেন তার মেয়েকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। সপ্তাহখানেক পরেই হন্তদন্ত হয়ে ছুটে এলেন রানীমামিমার বাবা। পায়ে ধরে ক্ষমা চাইলেন, কত কি বোঝাতে চাইলেন, কিন্তু দাদামশাই এতটুকু নরম হলেন না। সকলেই বুঝতে পারল তাঁর মত বদলানো যায় না। এদিকে রানীমামিমার অত সুন্দর চেহারা এক সপ্তাহেই কালি হয়ে গেছে। 3 মাসে রুগীর মতো পাংশু মুখ, চোখের কোলে দুশ্চিন্তার দুঃখের ছায়া, শরীরে কোথাও যেন এক ফোঁটা রক্ত নেই। দেখলেই মনে হয় যেন কান্না থমকে আছে চোখের আড়ালে। কানা অবধি ভর্তি জলের গ্লাসের মতো, একটু নাড়া দিলেই যেন উপচে পড়বে। বাবা বোঝাবার চেষ্টা করলেন, মামারা বোঝাবার চেষ্টা করলেন, এমনকি দিদিমাও রাগ করে আহার নিদ্রা ত্যাগ করলেন। কিন্তু দাদা মশাইয়ের সেই এক কথা, এ রোগ আমাদের বংশে কারো কখনো হয়নি, এ রোগে আমাদের বংশ নষ্ট হতে দেব না। গাঁয়ের ডাক্তারকে ডেকে আনা হলো। তিনি বোঝালেন এটা এমন কিছু ভয় পাওয়ার মতো রোগ নয়, ছোঁয়াচে তো নয়। কিন্তু কে শোনে কার কথা? শেষ পর্যন্ত দিদিমা বললেন, তুমি কি পাগল হয়েছ? বৌমার দিকে তাকিয়ে বুঝতে পারোনি এ সময় কি যাও বললেই যাওয়া চলে? সে কি? চমকে উঠলেন দাদামশাই। দিদিমার ইঙ্গিতটা বুঝতে পেরে কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তাহলে আর কোনো কথা চলে না। ও মেয়েকে আমার বাড়ির বউ করে রাখতে পারি না, ও রোগ জন্মগত। কান্নাকাটি, অনুরোধ, উপরোধ কিছুই টিকল না। রানীমামিমাকে চলে যেতে হলো। রানীমামিমা চলে যাওয়ার পর থেকে পরিবর্তন শুরু হলো সেজো মামার। সব সময় চুপচাপ বসে কি যেন ভাবেন, একা একা থাকেন, কথা বললে বিরক্ত হন। দাদামশাইয়ের কাছে চাপা থাকলেও আর সকলেই জানত। আগে জানালে হয়তো বিয়েই হতো না, এই আশঙ্কায় এটুকু চেপে রাখতে বাধ্য হয়েছিলেন রানীমামিমার বাবা। বিয়ের পরই নাকি কাঁদতে কাঁদতে সে কথা সেজো মামাকে বলেছিলেন রানীমামিমা। সেজো মামার দিক থেকে কোনো ক্ষোভ ছিল না, কোনো আক্ষেপ ছিল না তার জন্যে। তাই সবচেয়ে বেশি আঘাত পেলেন সেজো মামা নিজে। আরও আঘাত পেলেন যখন দাদামশাই বলে বসলেন, ছেলের আবার বিয়ে দেব আমি। বেঁকে দাঁড়াবার চেষ্টা করলেন সেজো মামা। সেই প্রথম বোধহয় দাদামশাইয়ের বিরুদ্ধে কেউ বিদ্রোহ করার সাহস পেল। বাধা পেয়ে আরও রেগে গেলেন তিনি। ঘটককে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন মেয়ে দেখতে। ফিরে এলেন পাত্রী দেখে, বিয়ের দিন পাকাপাকি করে। খবর পেয়ে রানীমামিমার বাবা চিঠি লিখলেন, মেয়েকে বড় ডাক্তার দেখিয়ে চিকিৎসা করাচ্ছেন,
সেরে উঠবে আশা দিয়েছেন ডাক্তার। দাদামশাই হাসলেন চিঠি পেয়ে। সেরে যাবে? ও বিষ দূর করা কি সহজ কথা? পায়ের গোড়ালিতে আছে এখন, ক্রমশ সর্বশরীরে হবে। সেটি ভীষণ রোগ, ধবলও যা শ্বেতকুষ্ঠও তাই। আপত্তি তো শুধু রোগের জন্য নয়, মেয়ের বাপ তাঁর সঙ্গে এমন প্রবঞ্চনা করল কেন, আগে জানায়নি কেন? সেরে গেলেও ও ঠক জোচ্চরের মেয়েকে বাড়ির বউ করে আনবেন না তিনি। সেজো মামা বেঁকে দাঁড়ালেন। বিয়ে করব না আমি, বিয়ের শখ আমার মিটে গেছে। বিয়ে করবে না? রেগে আগুন হয়ে উঠলেন দাদামশাই। হুমকি দিলেন, ত্যায্যপুত্র করবেন বলে শাসালেন। শেষে কোনো কিছুতেই যখন কাজ হলো না, আহার নিদ্রা ত্যাগ করে বসলেন। বিয়ের দিন ঠিক করে ভদ্রলোককে কথা দিয়ে এসেছি আমি। আমার সম্মান যদি না রইল তো বেঁচে থেকে কি লাভ? আমি আত্মঘাতী হব। শেষ পর্যন্ত সাহস হারালেন সেজো মামা, বিয়ে করতে রাজি হলেন। বিয়ে হয়ে গেল। রানী মামিমার বদলে এলেন বুলু মামিমা। সকলেই ভেবেছিল দুদিন পরেই সংসারের চাকা আবার সচল হবে, আবার সুস্থভাবে জীবন শুরু হবে সেজো মামা। ভুল বুঝেছিল সকলে। দাদামশাইয়ের বিরুদ্ধে সেজো মামার যত আক্রোশ সব গিয়ে পড়ল বুলু মামিমার উপর। যেন সংসারের সমস্ত অশান্তির জন্যে বুলু মামিমাই দায়ী। বুলু মামিমার সঙ্গে ভালো করে কথাও বলতেন না সেজো মামা। পরিবারের অন্য সকলেও তার সঙ্গে কেমন একটা দূরত্ব রেখে চলত। তাই জীবন অতিষ্ঠ হয়ে উঠল বুলু মামিমার। টিকতে পারলেন না। ছাইচাপা আগুনের মতো বিতৃষ্ণায় জ্বলছিল বুলু মামিমা। হঠাৎ একদিন কি একটা সামান্য ব্যাপার থেকে তুমুল কাণ্ড বাঁধিয়ে তুললেন। রাগারাগি করে বাপের বাড়ি চলে গেলেন, আর ফিরলেন না। সেজো মামা ফিরিয়ে আনতে গিয়ে একাই ফিরে এলেন। দাদামশাই চিঠি দিলেন, তার উত্তর এলো না। সবই লক্ষ্য করছিলেন দাদামশাই, মুখ বুজে সহ্য করছিলেন সবকিছু। বুঝেছিলেন ইচ্ছে থাকলে মানুষকে সবই দেওয়া যায়, দেওয়া যায় না শান্তি। বুলু মামিমার অশান্তি, সেজো মামার অশান্তি, সংসারের অশান্তি দেখতে দেখতে কঠিন অসুখে পড়লেন তিনি। বেশ কিছুদিন রোগে ভুগে মারা গেলেন। মৃত্যুর খবর পেয়েই ছুটে এলেন রানী মামিমা। কোলে তখন তার ছোট্ট একটি মেয়ে। যে মেয়ের জন্মের খবর পেয়েও সেজো মামাকে দেখতে যেতে দেননি দাদামশাই। পাছে দিদিমা পা সরিয়ে নেন, এই ভয়ে স্পর্শ বাঁচিয়ে প্রণাম করলেন রানী মামিমা। দিদিমা কিন্তু দূরে সরে থাকতে পারলেন না। দুহাত বাড়িয়ে ফুটফুটে নাতনিটিকে কোলে তুলে নিলেন। বললেন, সেজো বৌমা, ভগবান যা দিয়েছেন তাকে ঘৃণা করা চলে? তোমার পায়ে যা হয়েছে তা তো আমার ছেলের গায়েও হতে পারত, তখন কি তাকে ফেলে দিতাম? সে কথা শুনে দিদিমাকে জড়িয়ে ধরে রানী মামিমা সে কি কান্না। দিদিমাও কাঁদলেন, বাড়ির সকলেই কাঁদল। চোখের জলে সব বিষ, সব অভিশাপ ধুয়ে মুছে গেল। শান্তি নামল সংসারে। কিন্তু দিন কয়েক পরেই বুলু মামিমাও এসে হাজির হলেন। শ্বশুরের মৃত্যুর খবর জেনেও কি করে আর দূরে থাকেন। বুলু মামিমা প্রণাম করে উঠতেই ছোট্ট ফুটফুটে নাতনিটিকে তার কোলে দিয়ে দিদিমা হেসে বললেন, এই নাও তোমার মেয়ে, এবার থেকে তোমার। মেয়ে? কার মেয়ে? বিস্ময়ে চোখ কপালে উঠল বুলু মামিমার। এদিকে পরিচয় পেয়েই রানী মামিমা ছুটে এলেন। বোনের মতো স্নেহের আলিঙ্গনে বুলু মামিমাকে কাছে ডাকলেন। কিন্তু বুলু মামিমার চোখে তখন আরো বিস্ময়, যেন
ঠিক এমনটি আশা করেননি তিনি। বোধহয় অন্য কিছু ভেবেছিলেন, অন্য কি কল্পনা। যেমন এসেছিলেন হঠাৎ, তেমনি হঠাৎ চলে গেলেন তিনি। কেন চলে গেলেন কেউ বুঝতে পারল না। তারপর আর ফিরে আসেননি বুলু মামিমা। হয়তো 10, হয়তো 12 বছর পার হয়ে গেছে, কিন্তু কোনোদিন তাকে ফিরিয়ে আনার কথা কল্পনাও করেননি সেজো মামা। প্রথম প্রথম আলোচনা হতো, 2-1বার নাম উঠত বুলু মামিমার। কেউ শুধু তাঁরই দোষ দেখত, কেউ বলতো তার কোনো অপরাধ নেই। এমনি করেই কখন যে সকলের মন থেকে বুলু মামিমার নাম মুছে গেল, কখন যে আমরা তাকে একেবারে ভুলে গেলাম, তা বুঝতে পারিনি। তিনি বেঁচে আছেন কি নেই, থাকলে কোথায় আছেন, কেমন আছেন, এসব প্রশ্নও মনে জাগেনি কোনোদিন। 10-12 বছর পরে হঠাৎ দেখা হয়ে গেল সেই বুলু মামিমার সঙ্গে। চেহারা একেবারে বদলে গেছে, দেখে চেনাই যায় না। তারপর স্টেশনের নামটা দেখে মনে পড়ে গেল, কিন্তু তখন আর সময় নেই, ট্রেন ছেড়ে দিয়েছে। বাড়ি পৌঁছে খবরটা না জানিয়ে থাকতে পারলাম না। সকলের সামনেই বললাম, আজ একটা ব্যাপার হয়েছে, বুলু মামিমা, করণদিঘির মামিমার সঙ্গে দেখা হয়ে গেল ট্রেনে। সকলেই চমকে উঠল। খুঁটিয়ে খুঁটিয়ে সমস্ত ঘটনার আনুপূর্বিক বর্ণনা দিলাম। বললাম, বুলু মামিমা কিন্তু আমাদের সব খবরই রাখেন, আমরাই শুধু তার কোনো খবর রাখি না। সকলেই গম্ভীর হয়ে গেল, কেউ কোনো কথা বলল না। শুধু সেজো মামার মুখখানা হঠাৎ কেমন যেন বদলে গেল, কেমন যেন চাপা কান্নায় থমথম করছে। মাথা নিচু করে বসে রইলেন। তারপর একসময় সকলে উঠে যেতে সেজো মামা ফিসফিস করে বললেন, হ্যাঁ রে, আমার কথা কিছু জিজ্ঞেস করল? বললাম, কই না তো। কিছু জিজ্ঞেস করল না? বললাম, না। চুপ করে রইলেন, কোনো কথা বললেন না। আর অনেকক্ষণ পরেই একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, ওর আর কি দোষ বল, সব দোষ তো আমাদেরই। বললাম, যাও না সেজো মামা, গিয়ে ফিরিয়ে নিয়ে এসো তুমি, এভাবে একটা জীবন নষ্ট হবে চোখের সামনে। দীর্ঘশ্বাস ফেলে সেজো মামা বললেন, তাই ভাবছি। হ্যাঁ, যাব, ফিরিয়ে আনতে যাব আমি, কাল সকালে ট্রেনেই। বলে সুটকেস গোছাতে শুরু করলেন সেজো মামা। রানী মামিমা নিজেই সুটকেস গুছিয়ে দিলেন। বললেন, সত্যি তো, দোষ আমাদেরই, যাও ফিরিয়ে নিয়ে এসো ওকে। পরের দিন ভোরবেলাতেই ট্রেন। ভোরবেলায় ঘুম ভাঙতে দেখি সেজো মামা তখনও ঘুমোচ্ছেন। ডেকে বললাম, করণদিঘি যাবে না? সেজো মামা ঘুম ঘুম চোখেই বললেন, বড় ঘুম পাচ্ছে রে, এখন থাক, 10টা ট্রেনে যাব। 10টার সময় খোঁজ নিয়ে জানলাম একটা কাজ সেরে আসতে গেছেন সেজো মামা। ফিরে এসে বললেন, বড় দেরি হয়ে গেল রে, বিকেলের ট্রেনেই যাব। বিকেলবেলায় বললেন, শরীরটা ভালো নেই, তাছাড়া পরের সপ্তাহে তো ওদিক দিয়ে যেতেই হবে, তখনই বরং। পরের সপ্তাহে ফিরে আসতেই বললাম, করণদিঘি গিয়েছিলে? দীর্ঘশ্বাস ফেলে সেজো মামা বললেন, যাওয়ার হলো কই, যা কাজের চাপ। কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ বললেন, কোন মুখেই বা যাব বল? জিজ্ঞেস করলাম, কেন? উত্তর এলো, বাবাকে যদি ঠগ জোচ্চুর বলে অপমান করে,
মেয়ে দেখতে গিয়ে বাবা যে তোর রানী মামিমার কথা একেবারে চেপে গিয়েছিলেন। চমকে উঠলাম সেজ মামার কথা শুনে। রানী মামিমার গোড়ালি সেই সাদা দাগটুকু দেখে একদিন দাদামশাই যেমন চমকে উঠেছিলেন, বহুদিন আগে দাদামশাইয়ের মুখে শোনা প্রবঞ্চনা কথাটা হঠাৎ যেন কানে বাজল, যেন দাদামশাইকেই বিদ্রূপ করে উঠল কথাটা। নমস্কার। পরবর্তী গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।